ওকে আমার চোখের সামনে থেকে সরাও, না হলে ওর কি করবো আমি নিজেও জানি না। আর পারলে মেয়েরা যেভাবে থাকে ওই সব শিখাও, ঘরের কাজ কিছু শিখাও তোমার মেয়েকে। ছেলেদের মতন ঘোরা বন্ধ করতে বলো ওকে। নাসির সাহেব নিজের কথা শেষে করে আর রাগে গজগজ করে চলে গেলেন। ইসরাত নাসির সাহেব চলে যেতেই সেও নিজের রুমে চলে গেল। ছলছল নয়নে নাজমিন বেগম তাকালেন নুসরাতের দিকে, কান্নায় কথা আটকে আটকে আসলো। তোর জন্য সবসময় আমাকে কথা শুনতে হয়, তুই একটু ভালো হতে পারিস না? যা কাপড় গোছা গিয়ে, আমি আপাকে ফোন করে বলছি তোকে এসে নিয়ে যাওয়ার জন্য, আর ওটাকেও বল কাপড় গোছার জন্য। বলে ওড়না দিয়ে চোখ মুছে চলে গেলেন নাজমিন বেগম। নুসরাত আরশের দিকে তাকালো, আমি আবার কি করলাম? এবার আরশের দিকে তাকিয়ে বলল, আপনার কিছু ভাষণ দেওয়ার থাকলে আপনিও দিয়ে দিতে পারেন, দয়া করে পেশ করুন, শুনতে ইচ্ছুক আমি। আরশ কিছু বলতে যাবে তার আগে নুসরাত থামিয়ে দিয়ে বলল, পরে বলবেন, সময় সাপেক্ষ। এখন কাপড় গোছাতে হবে, মায়ের বোন পরে চলে আসবে। নুসরাত নিজের রুমে যাওয়ার সময় সোফায় লাথ মেরে গেল। নুসরাতের কাণ্ড দেখে আরশের মুখ দিয়ে বের হলো, অদ্ভুত মেয়ে মানুষ, সোফার উপর রাগ দেখাচ্ছে কেন? সবাই চলে যেতেই লিপি বেগম এগিয়ে আসলেন। আরশের হাত থেকে কোট নিয়ে বললেন, আজ এত তাড়াতাড়ি? কল দিয়ে বলেছিল বাসায় আসার জন্য, তাই চলে আসলাম। না আসলে এইসব ড্রামা মিস হয়ে যেত। হালকা হেসে বলল আরশ। লিপি বেগম হালকা থাপ্পড় মারলেন আরশের পিঠে। দূর, কি সব বলিস? মা ছেলের কথোপকথন দূরে দাঁড়িয়ে হেলাল শুনছিলেন। এগিয়ে এসে বললেন, চল রুমে চল, অনেকদিন আড্ডা দেই না তোর সাথে। আর তুমি কিছু খাবার নিয়ে এসো আমাদের জন্য, আজ গল্প হবে আমাদের। এরই মধ্যে জায়ান আসলো বাড়িতে। হেলাল সাহেব ওনার দুই ছেলেকে নিয়ে রৌনাতের রুমে গেলেন আর লিপি বেগম কিচেনে গেলেন। নিজের রুমের দরজার সামনে থেকে দাঁড়িয়ে ইসরাত এসব দেখছিল। হালকা নিঃশ্বাস ফেলল, মনে মনে ভাবল, সবার বাবা যদি ওনার মতো হতো তাহলে তো ভালোই হতো। পরে আবার নিজেকে বুঝ দিল, সবার সবকিছু তো আর এরকম হয় না। ইসরাতের চিন্তার ব্যাঘাত ঘটালো নুসরাতের চিৎকারে। নুসরাত চিৎকার চেঁচামেচি করে ঘর মাথায় তুলে ফেলেছে। নিচতলা থেকে এসেছে যখন থেকে তখন থেকে চিৎকার করছে। কিছুক্ষণ চুপ থেকে আবারও চিৎকার করে, সাথে পারভিন বেগমকে উদ্দেশ্য করে মুখে যা আসে তাই বলছে। ইসরাত নুসরাতকে সাবধান করে বলল, নুসরাত, চেঁচামেচি করিস না, এবার কিন্তু মার খাবি আব্বুর হাতে। কাপড় গোছা গিয়ে, আন্টি বের হয়ে গিয়েছে, 1 ঘন্টা পর এসে যাবে আমাদের বাসায় আন্টি। তাড়াতাড়ি রেডি হ, চেঁচামেচি বন্ধ কর। এই নাসির মিয়া কি করবে? আমি কি ভয় পাই নাসির মিয়াকে? যা করার করুক নাসির মিয়া, উনি আমার বাবা হতেই পারে। এই নাসির মিয়া কি করবে? আমি কি ভয় পাই নাসির মিয়াকে? যা করার করুক নাসির মিয়া, উনি আমার বাবা হতেই পারে না। আমি ডিএনএ টেস্ট করাবো আব্বার সাথে। ইসরাত কিছুটা আস্তে করে বলল। নুসরাত, আব্বু এইদিকে আসছে। এক লাফে বারান্দায় চলে গেল, ধীরস্বরে বলল, আব্বা কিছু শুনেছে আমার কথা? আসলে বলবি আমি গোসল করতে গেছি। আমার কথা বলার কোনো ইচ্ছে নেই নাসির সাহেবের সাথে। আবার মনে করিস না আমি ওনাকে ভয় পাই, আমি মোটেও ভয় পাই না ওনাকে। ইসরাত হাসি শুরু করলো দরজা ধরে। হাসির চোটে কথা বলতে পারলো না। কিছুটা হাসি থামার পর বলল, আব্বু এদিকে আসছে না, তোর সাথে মজা করছি, ভয় পাস? আর বেশি বেশি কথা বলিস। নুসরাত বলল। আমি আব্বাকে ভয় পাই না। ইসরাত বলল। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। নুসরাত ইসরাতকে লাত মারলো। তুই আজকাল বেশি কথা বুঝিস, তোর বিয়ে দিয়ে দিতে হবে। ইসরাত তারপরও নুসরাতকে নিয়ে হাসলো। নুসরাত রাগে চিৎকার করে বলল, আম্মা তোমার মেয়েকে নিয়ে যাও, না হলে আমি একে মেরেই ফেলবো। আর এটার বিয়ে দিচ্ছ না কেন? বুড়ো হয়ে যাচ্ছে, বিয়ে দাও, পরে কেউ বিয়ে করবে না, দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে। ইসরাতকে হাসি থামাতে না দেখে ইসরাতের গালে থাপ্পড় মেরে দৌড় দিল নুসরাত। ইসরাত কিছুক্ষণ গালে হাত দিয়ে তাজ্জব বনে রইল। যখন মগজ ক্যাচ করলো নুসরাত থাপ্পড় মেরে চলে গিয়েছে, তখন আম্মু বলে চিৎকার করে উঠল। একটু আগে আসরের আজান দিয়েছে,
বাড়িতে এত বড় হাঙ্গামা হয়েছিল কিছুক্ষণ আগে তা এখন বুঝাই যাচ্ছে না। সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। ওই বিষয় নিয়ে আর কেউ কোনো কথা বলেনি। সবাই কেমন নিশ্চুপ হয়ে গিয়েছে। আসরের নামাজ শেষ করে বারান্দায় বসে আঙ্গুলে তসবিহ পড়ছিলেন মেহেরুন্নেসা। দরজার বাহিরে থেকে নকের শব্দ আসলো। এরপরই আরশের গলা ভেসে আসলো।